হ্যালো, গুড ইভিনিং। আমি সুরভি ম্যাম। আজকে তোমাদেরকে আমি করাবো ইউনিট 1 ডিজিজ, কিছু রোগ যেগুলো আমরা আগের দিন শুধু ম্যালেরিয়া করেছি। তো আজকে আর বাকি রোগগুলো কি করে ট্রান্সমিশন হচ্ছে, তার অ্যাগেনস্টে আমরা কি করব, তার প্রতিরোধ ব্যবস্থা কি, প্রিভেনশন কি করে নেব, কি করে ছড়াচ্ছে, তার কারণ কি, সেগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে, তো আমরা আজকে পড়বো ফাইলেরিয়াসিস, পড়বো ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড, অ্যাসকারিয়াসিস, অ্যামিবিয়াসিস, নিউমোনিয়া, কমন কোল্ড বা আমাদের সাধারণ সর্দি কাশি, পড়বো দাঁত বা চুলকানি, আর পড়বো অ্যালার্জিক রিয়াকশনে রাইনাইটিস। ঠিক আছে, তো ফার্স্টে আসি ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস কি? ফাইলেরিয়াসিস হলো একটা প্যারাসাইট কজিং ডিজিজ। প্যারাসাইটার কি? প্যারাসাইট মানে পরজীবী আক্রান্ত ডিজিজ আর কি। কি নাম সেটার? প্যারাসাইটার নাম হচ্ছে উচেরিরিয়া ব্র্যানকফটি। উচেরিরিয়া ব্র্যানকফটি, এটা হচ্ছে প্যাথোজেনটার নাম যে ডিজিজটা তৈরি করছে। আচ্ছা, ফাইলেরিয়াসিসের বাহককে তার দ্বারা সংক্রমণ হচ্ছে সংক্রমিত পচে মশ, মানে কিউলেক্স মসকিউটো, ইনফেক্টেড কিউলেক্স মসকিউটো। কিউলেক্স হচ্ছে, এর আগে আমি ম্যালেরিয়া পড়েছিলাম, যেটা হচ্ছে করেছিল কে? কোন মশা? ফিমেল অ্যানোফিলিস। আর এটা হচ্ছে কিউলেক্স। তো কিউলেক্স মসকিউটো ফাইলেরিয়াসিস করছে। তো ফার্স্টে আমরা দেখবো ফাইলেরিয়াসিস কি করে করায়, এটা কোথায় এফেক্ট, কোথায় করে, কোন কোন অর্গানগুলোকে। মেইনলি ফাইলেরিয়াসিস হচ্ছে লিম্ফ নোড বা লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফ ভেসেল, এগুলোকে ফাইলেরিয়াসিস মানে উচারিয়া ব্র্যানকফটি এগুলো অ্যাটাক করে। কিরকম ভাবে করে? যখন একটি মশা কোনো সংক্রমিত ব্যক্তিকে কামড়ায়, মশা দ্বারা বাহিত, তার মানে কি মশা অবশ্যই কামড় দিবে, তো তারপরে আমাদের রোগটা ছড়াবে। তখন সেই ব্যক্তির রোগ থেকে পরজীবীর লার্ভা কি হচ্ছে সেটা আমাদের মনে রাখতে হবে। তার একটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। মাইক্রোফাইলেরিয়া আমরা আগে থেকে যেরকম পড়েছিলাম ম্যালেরিয়ার কোন কোন স্টেজ, প্লাজমোডিয়াম ভাইরাসের কোন কোন স্টেজ, মানুষের দেহে যাচ্ছে কোন স্টেজ, মশার দেহের থেকে মানুষের দেহে কোন স্টেজ যাচ্ছে, আর মানুষের দেহ থেকে মশার দেহে স্টেজটা আসছে, তো সেটা আমরা পড়েছি। তো সেরকমই পড়বো মাইক্রোফাইলেরিয়া। এটা হচ্ছে প্লাজমোডিয়াম, এটা হচ্ছে সরি কিউলেক্স আর উচেরিয়া ব্র্যানকফটির লার্ভাল স্টেজ হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এটা কি হয়? মশার রক্তে চলে আসে। তারপর মশাটা যখন আমাদেরকে স্কিন আর মশার সালাইভা থেকে আমাদের রক্তে চলে আসে, তো হয়ে প্রাপ্তবয়স্ক কৃমিতে পরিণত হয়। এই প্রাপ্তবয়স্ক কৃমিগুলো লসিকা নালীতে বাস করে এবং হাজার হাজার নতুন লার্ভা প্রডিউস করে, যা রক্তে সার্কুলেট করে এবং অন্য মশার মাধ্যমে ছড়িয়ে। তো এটা দেখলে আমরা কিভাবে ছড়াচ্ছে। আচ্ছা, তারপর আমরা দেখবো ফাইলেরিয়াসিসের প্রভাব কি। ফাইলেরিয়াসিসের কি হচ্ছে? ফাইলেরিয়াসিস তো আমাদের বললাম যে মশা আমাদেরকে কামড় দিচ্ছে, কিউলেক্স মশা। তার কামড় দেওয়ার জন্য আমাদের ফাইলেরিয়াসিস হচ্ছে। মাইক্রোফাইলেরি লার্ভাটা আমাদের বডিতে ইনজেক্ট হচ্ছে, সেখান থেকে ব্র্যানকফটি আমাদের বডিতে প্রবেশ করছে, সেখান থেকে আমাদের লসিকা মানে লিম্ফ্যাটিক সিস্টেম, লসিকা তন্ত্র যেটা, সেটা আমাদের ইনফেক্টেড হচ্ছে। তো সেখান থেকে কি কি আমাদের লক্ষণ, কি কি সিম্পটম? বারবার জ্বর আসা, লসিকা প্রদাহ বা লিম্ফ্যাঞ্জাইটিস, মানে আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম, যে লিম্ফ নোড, সেগুলো ইনফেক্টেড হচ্ছে, সেগুলো ক্ষত হচ্ছে। কি হচ্ছে? লসিকা বলতে ফুলে যাওয়া, লিম্ফেডিমা, এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। লিম্ফ্যাঞ্জাইটিস, লিম্ফেডিমা, ইডেমা মানে কি? ইনফ্লামেশন, সোয়েলিং, লসিকা গ্রন্থি ফুলে যাচ্ছে। আর কি হয়? সেলুলাইটিস হচ্ছে লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, হচ্ছে লিম্ফেডিমা। সেলুলাইটিস হচ্ছে এক ধরনের স্কিনে দেখা যায়। আমাদের স্কিনটাও যে জায়গাটায় যে যে জায়গায় লিম্ফ্যাটিক সিস্টেমটা, সাপোজ যদি পায়ে হয়, তাহলে পায়ের স্কিনে আমাদের লাল লাল ছোপ ছোপ দেখা যায়। পাটাও ফুলে যায়, যেহেতু লিম্ফ্যাটিক সিস্টেমটা ফুলে যাচ্ছে, তো আমাদের কি পাটাও ফুলে যাচ্ছে। যার জন্য যেমন হাতি পা বা এনকেফালাইটিসও বলি, এলিফ্যান্টিয়াসিসও বলি, যেটা কি হাতির মতো ফুলে যায়। এত বেশি পরিমাণে লিম্ফ্যাটিক সিস্টেমটা আমাদের ফুলে যায়, ভেতরে এত বেশি পরিমাণে সিক্রিশন হয় লিম্ফ নোড গুলো থেকে, যার জন্য কি আমাদের আমাদের ওই যে অর্গানগুলো আমাদের ইনফেক্ট হচ্ছে, যে অর্গানগুলো এফেক্ট হচ্ছে, সেগুলো আমাদের হাতি পায়ের
মতো ফুলে যাচ্ছে, যার জন্য আমরা একে হাতিপা রোগ বা এলিফ্যান্টিয়াসিসও বলি। তো সেটার জন্য কি হচ্ছে, আমাদের ওই ফুলে যাওয়া স্কিনটার মধ্যে, ফুলে যাওয়া জায়গাটা থেকেই লাল লাল ছোপ ছোপ হচ্ছে, কাইন্ড অফ র্যাশ, ঠিক না, মানে ছোপ ছোপ দাগ দাগ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেলুলাইটিস। আর কি হাইড্রোসিল। হাইড্রোসিল কি? হাইড্রোসিল হচ্ছে মানে জল ঢুকলে কোনো কিছুতে, হাইড্রো মিনস তো জল, হাইড্রোসিল মানে কোনো কিছুতে জল ঢুকলে যেরকম ফুলে যায়, সেরকম ওই আমাদের ইনফেক্টেড অর্গানটা সেরকম ফুলে যায়। আর হয় চিলুরিয়া বা কাইলুরিয়া। চিলুরিয়া বা কাইলুরিয়া। কাইলুরিয়াটা কি, আমাদের ইউরিনের সময় যার হচ্ছে ফাইলেরিয়াসিস, যার বডিতে এফেক্ট করছে বা যার বডিতে ইনফেক্ট সংক্রমণ করছে, তো আর কি হবে, ইউরিনটা সাদা মতো হয়ে যাবে, সেটা কাইন্ড অফ দুধের মতো কালার হয়ে যাবে সাদা, সেটা হচ্ছে কাইলুরিয়া বা চিলুরিয়া। তারপরে আসি, তাহলে এগুলো তো গেল আমাদের সিমটম, এগুলো আমাদের লক্ষণ গেল যে এই 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 সিমটম গুলো দেখা দিলে আমরা বুঝবো যে আমাদের ফাইলেরিয়াসিস হয়েছে, বা আমরা সাথে সাথে ডক্টরের কাছে যাবো। তো সেটা থেকে আমাদের প্রতিরোধের প্রিভেনশন কি আছে, প্রতিরোধ কি করে করবো? প্রতিরোধ আমাদের করবো ডাইইথাইল কার্বামাইজিন, PEC, আর অ্যালবেন্ডাজল। এই দুটো হচ্ছে আমাদের ওষুধ। এই দুটো ওষুধ দিয়ে আমাদের চিকিৎসা তো হবেই, তারপর ডাক্তারের পরামর্শ আমাদের নিতে হবে। তাছাড়াও আমাদের কি হতে পারে, মশা নিয়ন্ত্রণ করতে হবে। যেহেতু মশাবাহিত রোগ, তো মশাকে আমরা যদি কোনোভাবে কন্ট্রোল করতে পারি, বা মশার লার্ভাটাকে, যে কি লার্ভা ছিল মশার, কোন লার্ভা, মাইক্রোফাইলেরিয়া, এই মাইক্রোফাইলেরিয়া লার্ভাটাকে আমরা যদি কোনোভাবে, এই লার্ভাটাকে যদি কোনোভাবে নষ্ট করে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের মানে আমরা অনেকটা সেফ ফিল করব। আর কি আছে, MPA, ম্যাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা কি? এটা একটা কর্মসূচি। এই কর্মসূচিতে কি করা হয়, এই যে DEC, ডাইইথাইল কার্বামাইজিন, আর হচ্ছে অ্যালবেন্ডাজল, এই ওষুধ দুটো বিনামূল্যে দেওয়া হয় সবাই, সরকারি কর্মসূচি। তো সেটা আমাদের সেখান থেকেও আমরা ফলো আপ করতে পারি। আর কি করা উচিত, যেহেতু কিউলেক্স মশা বা ফাইলেরিয়াসিস, যেই মশা, কিউলেক্সের যে মশাটার মধ্যে ফাইলেরিয়াসিস আছে বা ফাইলেরিয়াসিসের লার্ভা আছে, তো সেইটা বিশেষ করে সন্ধ্যার পরে আমাদেরকে কামড় দেয়। আমাদের কিউলেক্স মশা মেইনলি সন্ধ্যার পরেই, মানে যেটা গোধূলি টাইম থেকে ওর কি বলবো, মানে ব্লাড মিলের অ্যাফিনিটিটা বেশি হয়, তো তার জন্য আমাদের ফুল স্লিভস জামা কাপড় পরা উচিত। আর অবশ্যই মশা নিয়ন্ত্রণের জন্য আমরা প্লাজমোডিয়াম ভাইরাসের ক্ষেত্রেই পড়েছি, মশা নিয়ন্ত্রণের জন্য আমাদের জমা জায়গায় জল, মানে জল জমানো রাখা যাবে না। আর তারপর পুকুরে বা যে সমস্ত জলাশয়ে আমাদের প্রয়োজনীয় কাজে আমরা যে সমস্ত জলাশয়গুলো ব্যবহার করছি, সেখানে মশার লার্ভা ভক্ষণকারী মাছ ছাড়তে হবে, গাপ্পি, তেলাপিয়া, আরো আছে, সেগুলো দিতে হবে আমাদেরকে, নিজেদেরকে মশার থেকে সেফ রাখার জন্য মশা, তো এগুলো আমাদেরকে করতে হবে। এরপর আসি ডেঙ্গু। ডেঙ্গুটা আমরা সবাই শুনেছি, ফাইলেরিয়াসিসটা কম শুনেছি, কিন্তু ডেঙ্গু অনেক বেশি, ডেঙ্গুর সাথে কানেক্টেড, ডেঙ্গু অনেক বেশি আমরা শুনে বা জানি। তো ডেঙ্গু কি? ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ। ফাইলেরিয়াসিস ছিল কি, প্যারাসাইট কজিং ডিজিজ। আর ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু ভাইরাসের 4টা সেরোটাইপ। আচ্ছা, এবার বল সেরোটাইপ কি? সেরোটাইপ হচ্ছে এই গ্রুপ অফ অর্গানিজম, মানে একটা ইন্ডিভিজুয়ালের কিছু গ্রুপ, অর্গানিজমের গ্রুপ, যার সেম নাম্বার এবং সেম টাইপ অফ অ্যান্টিজেন থাকে। তার মধ্যে নাম্বারটাও, অ্যান্টিজেনের নাম্বারটাও সেম, আর অ্যান্টিজেন টাইপটাও সেম, সেটা হচ্ছে সেরোটাইপ। আচ্ছা, তো সেই 4টি সেরোটাইপ দেখা যায়, হচ্ছে DEN1, DEN2, DEN3 and DEN4। তো এই 4টা ভাইরাসের এই ভাইরাসের 4টা সেরোটাইপে যে কোনো একটা দিয়ে আমাদের কিন্তু ডেঙ্গু হতে পারে। এমন না যে 4টা সেরোটাইপকেই একসাথে আমাদেরকে ইনফেক্ট করতে হবে। এর বাহক হচ্ছে স্ত্রী এডিস। আমরা জানি মশা 3 রকম, অ্যানোফিলিস, কিউলেক্স, অ্যাডিস। তো এটাকে ডেঙ্গুকে ছড়ায় এডিস ইজিপ্টি। ডেঙ্গুকে ছড়ায় এডিস ইজিপ্টি। আর এডিস মশা সাধারণত দিনের বেলায়, বিশেষ করে সকালে ও সন্ধ্যার কিছু সময় আগে আমাদেরকে কামড় দেয়। তো সেই টাইমটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সময় কোন মশা কামড় দিচ্ছে, বিকেলে, রাতে কে কামড় দিচ্ছে, মধ্যরাতে কোন মশা কামড় দিচ্ছে। আচ্ছা, তো দেখি ডেঙ্গু কিভাবে ছড়ায়। ডেঙ্গু মশাবাহিত রোগ
ট্রান্সমিশনটা মোটামুটি সবার সেফ, যে মশার দেহে একটা লাইফ সাইকেল চলছে, তারপর সেটা মানুষের দেহে এসে কমপ্লিট হচ্ছে। মশা মশা যখন মানুষকে কামড়াচ্ছে তখন মানুষের থেকে মশা আবার মানে ইনফেক্টেড মানুষের থেকে মশা তার প্যাথোজেনটাকে নিচ্ছে, নিয়ে আবার একটা সুস্থ মানুষকে এফেক্ট করে দিচ্ছে। তো এই গোটা ইয়েটা হচ্ছে মশাবাহিত রোগগুলোর ক্ষেত্রে মোটামুটি সবার ক্ষেত্রে সেম। কি বলছে প্রথমে মশাটা আমরা ধরলাম যে একটা আনইনফেক্টেড মানুষের থেকে মশাটা হচ্ছে ইয়ে নিল, ব্লাড মিল নিল। তারপর ব্লাড মিলটা নেওয়ার পর মশার মধ্যে মাইক্রোফ্যামিলি লার্ভা সেটা হচ্ছে হ্যাচ করলো, সেখান থেকে অ্যাডাল্ট মসকিটো হলো। তারপর আবার অন্য একটা মশার সাথে যেহেতু ভাইরাস ঘটিয়ে দিল, অন্য একটা যদি ইনফেক্টেড মসকিটো সেটার সাথে ও যদি মসকিটোটা যদি মেট করে তাহলে কি হলো, নিজেদের মধ্যে ট্রান্সমিট হয়ে গেল। তারপর সেই মশাটা গিয়ে আবার যদি এবার একটা আনইনফেক্টেড মসকিটো যদি এবার একটা ইনফেক্টেড হিউম্যানের মধ্যে থেকে ব্লাড মিল নেয়, তাহলে কি হবে? তাহলে কি মসকিটো ইনজেস্ট ব্লাড উইথ ডেঙ্গু ভাইরাস, মানুষটার মধ্যে অলরেডি ডেঙ্গু ভাইরাস ছিল, সে মশাটা নিয়ে নিল। তারপর কি মশাটা সালাইভারি গ্ল্যান্ডে থেকে গেল। তারপর সেই মশাটা আবার যখন আনইনফেক্টেড মানুষকে গিয়ে কামড় দিচ্ছে, কি হচ্ছে, ওই সালাইভারি গ্ল্যান্ড থেকে সেই ডেঙ্গু ভাইরাসটা একটা আনইনফেক্টেড মানুষের মধ্যে চলে যাচ্ছে। তো এই মশার বাহিত রোগগুলোর সাইকেল মোটামুটি সবগুলোর একই, একটু কিছু মাথায় রাখলে, স্টেজগুলো মাথায় রাখলেই আমাদের মনে থাকে। ডেঙ্গুর প্রভাব, ডেঙ্গুর ইফেক্ট কি? ডেঙ্গু আমরা জানি মেইনলি ডেঙ্গু আমরা জ্বর বলেই ডেঙ্গু চিনি, ডেঙ্গু জ্বর চিনি, টাইফয়েডকে জ্বর হিসেবে চিনি, ম্যালেরিয়াকে জ্বর হিসেবে চিনি। ডেঙ্গুতে জ্বর হবে স্বাভাবিক। আর কি হবে? মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেশি ও গাঁটে ব্যথা, পেশি ও গাঁটে ব্যথা। এই যেহেতু আমাদের এটা গাঁটে ব্যথা, বমি ব্যথা, তাই জন্য একে কিন্তু ব্রেক বোন ডিজিজও বলে। ডেঙ্গুকে কি বলে? ডেঙ্গুকে বলে ব্রেক বোন ডিজিজ। ডেঙ্গুকে কিন্তু ব্রেক বোন ডিজিজও বলে। মানে ব্রেক বোন মানে গাঁটে ব্যথা, হাড়ের জয়েন্টে ব্যথা, তাই জন্য একে ব্রেক বোন ডিজিজ বলে। আর কি হয়, ডেঙ্গুর সাথে রক্তপাতের লক্ষণ দেখা যায়। আর কি হয়, রক্তের অনুচক্রিকা মানে প্লেটলেট, যেটা আমাদের রক্তে কি হয় তঞ্চন, মানে আমাদের কেটে গেলে যে রক্ততে জমাট বাঁধছে সেই কাজটা কমিয়ে যায়। মানে বড় কোথাও যার ডেঙ্গু হয়েছে সেই মানুষটার হাত কেটে গেলে যতটা তাড়াতাড়ি, যত দেরিতে রক্তটা সঞ্চিত হবে, আর একটা নর্মাল মানুষের তার থেকে কিন্তু অনেক আগেই রক্তটা জমাট বাঁধবে। একেবারে মাল্টি অর্গান ফেইলিওর, ডেঙ্গুর জন্য অনেক সময় প্রাণঘাতী, মানে লোকটার মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা, তবে প্রতিরোধ, যেহেতু মশাবাহিত রোগ, অবশ্যই মানে মশার ব্রিডিং বংশ করতে হবে, মশা যাতে আর বংশ বিস্তার করতে না পারে সেটা দেখতে হবে, মশার কামড় থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আর ডেঙ্গু যেহেতু একটা ভাইরাস ঘটিত রোগ, তো এটার কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। তো আমাদেরকে নর্মাল প্রিকশনের মধ্য দিয়েই থাকতে হবে, যাতে মশা আমাদেরকে কামড়াতে না পারে, বা মশার সাথে মশার ব্রিডিং স্থান ধ্বংস করতে হবে, মশার যাতে লার্ভাগুলোকে আমরা নষ্ট করে দিতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া চিকুনগুনিয়া হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। কি কার জন্য হয়? চিকুনগুনিয়া ভাইরাস, CHIKV। চিকুনগুনিয়া ভাইরাসের জন্য হয় চিকুনগুনিয়া। তাহলে চিকুনগুনিয়া ভাইরাসটাও এর বাহক কে? তাও মশা। কি মশা? এডিস ইজিপ্টি, এটাও এডিস মশা। তাহলে ম্যালেরিয়া কে ছিল? অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মসকিটো। ফাইলেরিয়াসিস কিউলেক্স। তারপর ছিল ডেঙ্গু, ডেঙ্গু কোন মশা? ডেঙ্গু এডিস ইজিপ্টি। আর চিকুনগুনিয়াও এডিস ইজিপ্টি। চিকুনগুনিয়া আমার এডিস অ্যালবোপিক্টাসের মধ্য দিয়েও ছড়ায়। এবার এডিস কি ডেঙ্গু ও জিকা ভাইরাসেরও বাহক। এডিস হচ্ছে ডেঙ্গু এবং জিকা ভাইরাসকেও বহন করে। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বিশেষ করে সকালেও সন্ধ্যায়। চিকুনগুনিয়া আর ডেঙ্গুর টাইমিং, মানে মশার টাইমিং সেম, কারণ কি দুটোই এডিস ইজিপ্টির দ্বারা সংক্রমিত হয়। আচ্ছা, এবার চিকুনগুনিয়া ভাইরাসের প্রভাব, এর ফলে কি হতে পারে? আমাদের লক্ষণ, সিমটম কি? জ্বর, খুব হাই টেম্পারেচার, আর কি হয়? অতিরিক্ত গাঁটে ব্যথা,
অতিরিক্ত গাঁটে ব্যথা। কি হয়, ছুরি মানে এতটাই ব্যথা থাকে যে সে ব্যক্তি যার হচ্ছে সে প্রচন্ড ফুলে যাচ্ছে। চিকুনগুনিয়া শব্দটা অ্যাকচুয়ালি এসছে একটা মাকুন্ডা ল্যাঙ্গুয়েজ থেকে, যার মানেই হচ্ছে তবু, যার মানেই হচ্ছে টু বেন্ড আপ, বেঁকে যাও, বেঁকে যাওয়া। তাহলে ওর যে ব্যক্তি বা যে পেশেন্ট চিকুনগুনিয়া ইনফেক্টেড, চিকুনগুনিয়া যার হয়েছে, সংক্রমণ হয়েছে, তার মধ্যে তার সে এত বেশি পরিমাণে তার গাঁটে ব্যথা, পেশিতে ব্যথা, এত বেশি পরিমাণে ব্যথা ফিল করবে যে সে নিজের মধ্যেই টুকরে যাবে। সে তার মুভমেন্ট মানে হাত পার মুভমেন্ট পর্যন্ত আমরা দেখতে পারবো। পেশির ব্যথা। আর কি হয়, নিউরোলজিক্যাল সমস্যা হয়। কি কি হয়? মেনিনজাইটিস কি? মেনিনজাইটিসটা অ্যাকচুয়ালি এসেছে মেনিনজেস। মেনিনজেস কি জিনিস? মেনিনজেস হচ্ছে আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ডের তিন কভারিং লেয়ার থাকে, মানে ব্রেইন আর স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করে তিনটে লেয়ার। সেই তিনটে লেয়ারকে সাথে বলে মেনিনজেস। এবার তিনটে লেয়ারকে কি? তিনটে লেয়ার হচ্ছে ইউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর হচ্ছে পিয়া ম্যাটার। এগুলো আমরা পরে আবার পড়বো অন্য কোনো ইউনিটে গিয়ে। তো এই যে তিনটে লেয়ার, এই তিনটে লেয়ার কি আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ডকে প্রোটেকশন দিচ্ছে, আর এই তিনটে লেয়ারকেই আমরা বলি মেনিনজেস। তো সেই মেনিনজেস থেকেই এসছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস মানে ইনফ্লামেশন হচ্ছে, সোয়েলিং হচ্ছে। এই যে কভারিং লেয়ারটা সেটা হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে। কিসের জন্য? চিকুনগুনিয়া ভাইরাসের জন্য। আর কি হয়? এনসেফালাইটিস। এনসেফালাইটিসটাও কাইন্ড অফ ইনফ্লামেশন। কিসের? মানে ব্রেইন কভারিং এর ইনফ্লামেশনের থেকেই হচ্ছে এনকেফালাইটিস। আর কি হয়? চোখের সমস্যা, ইউভাইটিস। ইউভাইটিসটা এসছে ইউভিয়া থেকে। ইউভিয়া কি? ইউভিয়া হচ্ছে আমাদের চোখে রেটিনা আছে, কর্নিয়া আছে, স্ক্লেরা আছে, আরো অনেক পার্ট আছে, আমি তিনটেই বলছি। এবার স্ক্লেরা আর কোরয়েড এ দুটো কাইন্ড অফ কম্পোস্ট একসাথে। আর রেটিনা, তাহলে রেটিনা আর এই কম্পোস্ট স্ক্লেরা আর কর্নিয়া যে মাঝের ইনার লেয়ারটা সেটা হচ্ছে ইউভিয়া। সেই ইউভিয়া থেকে এসছে ইউভাইটিস। এই ইউভাইটিস মিনস ইনফ্লামেশন, সোয়েলিং। তাহলে সেই লেয়ারটা, ইউভিয়া লেয়ারটা ইনফ্লামেশন হচ্ছে। আর কি হচ্ছে? রেটিনাইটিস। রেটিনাইটিসটা কি? রেটিনাইটিস হচ্ছে রেটিনার মধ্যে রেটিনার মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, রেটিনাইটিস। যার জন্য কি হচ্ছে? আমাদের দৃষ্টিশক্তি লোপ পাচ্ছে, আমরা রেটিনাটা নষ্ট হচ্ছে দিনকে দিন। আর দিন আমাদের ব্লাইন্ড হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তাহলে ইউভাইটিস আর রেটিনাইটিস এর জন্য কিন্তু আমাদের আমরা ব্লাইন্ড হয়ে যেতে পারি যদি আমাদের চিকুনগুনিয়া ভাইরাস আমাদের বডিতে ইনফেক্ট করে। আর কি হয়? হৃদরোগের সমস্যা, মায়োকার্ডাইটিস। এটা কি? পেশিগুলোর ইনফ্লামেশন হয়। আমার হার্টে তো অনেক পেশি আগে, আর তো এমনি গঠিত হয় টিস্যু, কলা, পেশি দিয়েই তো গঠিত। তো মাসেলের ইনফ্লামেশন হচ্ছে মায়োকার্ডাইটিস। আর হচ্ছে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া মিনস কি? রিদম। তো অ্যারিথমিয়া মানে কি? রিদম নেই। কিসের রিদম নেই? হার্টবিটের কোনো রিদম নেই, মানে ইরেগুলার হার্টবিট, সেটা হচ্ছে অ্যারিথমিয়া। তো এই যে সিমটমস গুলো, এগুলো হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাসের প্রভাবে কিন্তু হচ্ছে। তো এবার দেখি এর প্রিভেনশন কি আছে। যেহেতু মশাবাহিত রোগ, তো স্বাভাবিক চিকুনগুনিয়া একটা আর চিকুনগুনিয়া ভাইরাস ঘটিত রোগ। তো তার মানে কি? যার নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, যেটা আমাদের ডেঙ্গুর ক্ষেত্রেও দেখলাম। আচ্ছা, আর চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে লক্ষণগুলি নিয়ন্ত্রণ করা, মানে আমাদের নিজে থেকে প্রিকশনে থাকতে হবে। আর মশাবাহিত রোগ, তো মশা কি করে বাড়বে না সেই দিকটা আমাদেরকে দেখতে হবে, যাতে মশা বৃদ্ধি না হয়, মশার রিপ্রোডাকশন না হয়, মশার লার্ভা গুলো যাতে ড্যামেজ হয়ে যায়। তো আমরা চিকুনগুনিয়া পড়লাম, আমরা ডেঙ্গুটাও পড়েছি। দুটো আমাদের পড়ে মনে হলো সেম, কিন্তু সেম না। কেন? চিকুনগুনিয়া আর ডেঙ্গুর মধ্যে কি ডিফারেন্স আছে? চিকুনগুনিয়া আর চিকুনগুনিয়া কি হচ্ছে? গাঁটে ব্যথা, যেটা অনেকদিন পর্যন্ত থাকে, যার জন্য কি কি বলা হয়? গাঁটে ব্যথার জন্য ওর চিকুনগুনিয়া নামটাই এসছে টু বেন্ডা, মানে বেঁকে যাওয়া। এত বেশি পরিমাণে বেশি ব্যথা যে সে বেঁকে যাচ্ছে, পুড়ে যাচ্ছে।
আর ডেঙ্গুর ক্ষেত্রে কি হচ্ছে পেশিতে ব্যথা, চিকুনগুনিয়া হচ্ছে গাঁটে ব্যথা মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা, আর ডেঙ্গু হচ্ছে মাসেল পেশিতে ব্যথা হচ্ছে। আর কি হচ্ছে রক্তপাত হচ্ছে, যার জন্য তার লাইফটা থ্রেটনিং হয়ে যাচ্ছে মানে। আর কি আছে চিকুনগুনিয়া মানুষকে লং টার্ম ভাবে পঙ্গু করতে পারে, আর হচ্ছে যা প্রাণঘাতী নয়। আচ্ছা, লং টার্ম ভাবে সে পঙ্গু হতে পারে কিন্তু তার লাইফ রিস্ক নেই, তার লাইফ থ্রেটনিং নয়। আর ডেঙ্গু কি হচ্ছে, ডেঙ্গু কিন্তু ডেঙ্গুর জন্য কিন্তু লোক মারাও যেতে পারে। আর কি আছে ডেঙ্গু হচ্ছে প্লেটলেট মানে অনুচক্রিকা, যেটা আমাদের রক্ত তঞ্জনে সাহায্য করে, সেটার সেটা কিন্তু হচ্ছে আমাদের ড্যামেজ হচ্ছে। আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে চিকিৎসা বলতে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে চিকুনগুনিয়া কিন্তু ঠিক করতে পারি। আচ্ছা, তো এবার আসি টাইফয়েড। টাইফয়েড কি? টাইফয়েড একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। টাইফয়েডে মেইনলি কি হয় আমরা জানি, টাইফয়েডে জ্বর শুনেছি আমরা। টাইফয়েডটা কেন ব্যাকটেরিয়াল? কি ব্যাকটেরিয়া টাইফয়েডটা? সালমোনেলা টাইফি। এই ব্যাকটেরিয়াটার জন্য আমাদের টাইফয়েড হচ্ছে। আচ্ছা, কিভাবে ছড়াচ্ছে টাইফয়েড? টাইফয়েড যেহেতু ব্যাকটেরিয়াল ডিজিজ, তো টাইফয়েড শুধুমাত্র ম্যান টু ম্যান ট্রান্সমিট হচ্ছে। আগে আমরা যতগুলো পড়েছি, এর আগে আমি যা যা পড়লাম, যে ফাইলেরিয়াসিস বলো, ডেঙ্গু বলো, আর হচ্ছে চিকুনগুনিয়া বলো, এই তিনটেই কিন্তু কি ছিল, এর আগে আমরা ম্যালেরিয়া পড়েছি, এই তিনটেই কি ছিল মসকিউটো টু হিউম্যান, মানে কি একটা ইন্টারমিডিয়েট হোস্ট ছিল, তার ডেফিনেটিভ হোস্ট ছিল। একটার মধ্যে তার সেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট হয়েছে মশার মধ্যে, আর মানুষের মধ্যে আসেক্সুয়াল লাইফ সাইকেলটা কমপ্লিট হয়েছে সেই ভাইরাসটা, সেই। আর কিন্তু টাইফয়েডটা হচ্ছে শুধুমাত্র হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট করে, এটার কোনো হিউম্যানই ফার্স্ট হিউম্যানই হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। তার কারণ হচ্ছে সালমোনেলা টাইফি, এটা একটা ব্যাকটেরিয়া। কিভাবে ছড়ায়? যেহেতু ব্যাকটেরিয়াল ডিজিজ, তো কি হয় ফিকাল ওরাল রুট, অর্থাৎ একদিন সংক্রমিত ব্যক্তির মল দ্বারা দূষিত খাবার বা জল গ্রহণের মাধ্যমে। আর কি হয়, দূষিত জল থেকে হতে পারে, আর রাস্তায় যে আমরা খোলা খাবার খাই সেখান থেকে, কাটা ফল অনেকক্ষণ কেটে রাখলে সেইটা খাওয়ার জন্য হতে পারে। আর কি হতে পারে, সংক্রমিত ব্যক্তি দ্বারা রান্না করা খাওয়া যদি সে সঠিকভাবে মানে কথায় সঠিকভাবে সে যদি হাত না ধোয়, মানে সে যদি হাইজিন মেনটেন না করে। আচ্ছা, তারপর জ্বর থেকে কি কি হতে পারে, তার সিমটম কি আছে? হাই ফিভার, খুব জ্বর হবে এবং জ্বরটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে, মানে দীর্ঘস্থায়ী জ্বর হবে। আর কি হবে, মাথা ব্যথা হবে, উইকনেস, নিজেকে উইক লাগবে। টাইফয়েডের থেকে পেটের সমস্যা হবে, কোষ্ঠকাঠিন্য হবে, ডায়রিয়া, বাচ্চাদের মধ্যে ডায়রিয়াটা আরো বেশি পরিমাণে দেখা যায়। আচ্ছা, আর কি হবে, অন্ত্রে ছিদ্র, মানে আমাদের ইন্টেস্টাইনে কি হবে, ক্ষতস্থান আমরা দেখতে পারবো। আর কি হবে, এনসেফালাইটিস মানে এনসেফালোপ্যাথি, মানে কি ইনফ্লামেশন হবে। আর কি হবে, আমাদের স্কিনে গোলাপি রঙের দাগ দেখা যাবে, ছোপ ছোপ গোলাপি রঙের দাগ দেখতে পাবো। আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলতে এই, Not that one. I bet. তো এবার প্রিভেনশন। টাইফয়েড একটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ, তো ব্যাকটেরিয়াল ডিজিজটা আমরা কি করে এবার প্রিভেন্ট করব? কি করে প্রিভেন্ট করতে হবে? আমাদের জল ফুটিয়ে পান করতে হবে, যেহেতু এটা ম্যাক্সিমাম কি হচ্ছে জল থেকে হচ্ছে, দূষিত জল থেকেও হচ্ছে, রাস্তার খাবার থেকে হচ্ছে। তো কি আমাদের এবার জলটা আমাদের ফুটিয়ে খেতে হবে, ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে বা ফিল্টার করে খেতে হবে। খাবার গরম গরম খেতে হবে, ফলমূল শাকসবজি ধুয়ে খেতে হবে, কাটা জিনিস অনেকক্ষণ রাখা যাবে না। আর শাকসবজির ক্ষেত্রে অবশ্যই সেটা ঠিকঠাক সেদ্ধ করে খেতে হবে, মানে আধ কাঁচা জিনিস ঠিক হয়ে যাবে না। এই যে কাঁচা অপরিষ্কার খাবার এড়িয়ে চলতে হবে, স্যানিটারি টয়লেট ব্যবহার করতে হবে, খোলা জায়গায় মলত্যাগ করা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, আর কি বর্জ্য পদার্থের সঠিক ডিসপোজ করতে হবে। এরপর আসি অ্যাসকারিয়াসিস। অ্যাসকারিয়াসিস কি? অ্যাসকারিয়াসিস নামে বলা যাচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এটা একটা কি প্যারাসাইট, নিমাটোড প্যারাসাইট। তো সেই প্যারাসাইটটা আমাদের সংক্রমণ করলে আমাদের মধ্যে কি হয়, অ্যাসকারিয়াসিস হয়। কিভাবে ছড়ায়? যেহেতু প্যারাসাইট, আমরা একটা সচরাচর জানি কোল কৃমি, সবাই জানি কৃমি, আমার সমাজ অন্তরান্তর কৃমির ওষুধ খাই। তো সেটা কিভাবে ছড়ায়? ফিকাল ওরাল রুট দিয়েই ছড়ায়। সে আগের টাইফয়েডের মতোই দূষিত মাটি থেকে বালির সাথেও কন্টামিনেট অ্যাসকারিসের এগ, যার থেকে আমাদের ঠিকমতো হাত ধুয়ে না খেলে
আমাদের মধ্যে অ্যাসকারিসের এগ আমাদের পেটে চলে যেতে পারে, সেখান থেকে তারা বড় হয়ে সেখান থেকেই তারা ম্যাচিওর কৃমিতে পরিণত হয়। আর কি হয়, দূষিত জল পান, কাঁচা ফলমূল, অর্ধসেদ্ধ শাকসবজি। আচ্ছা, তারপর দেখি কি আছে অ্যাসকারিসিসের প্রভাব। অ্যাসকারিসিসের ফলে আমাদের লক্ষণ কি, সিমটম কি, কি থেকে বুঝবো আমরা যে আমাদের মধ্যে কৃমি কৃমি তো আমরা সবাই জানি কি হয়, পেটে ব্যথা হয়, একটা অস্বস্তি থাকে, আর কি হয়, বমি বমি ভাব হয়, ক্ষুধাহ্রাস। অনেক সময় এত বেশি পরিমাণ অ্যাসকারিয়াসের প্রভাবে কি হয়, পেটে ব্যথা হয়, বেশি পরিমাণে কৃমি হলে আমাদের যা হয়, আর কি হয়, বমি বমি ভাব হয়, কারণ ইচ্ছা থাকে না, মানে খিদা থাকে না। আর কি হয়, এত বেশি অ্যাসকারিয়াসিস যদি বেশি পরিমাণে থাকে আমাদের পেটে, তাহলে কি হবে, অনেক সময় বমির সাথেও আমাদের কিন্তু কৃমি বেরিয়ে যায়, চোখ দিয়ে আমাদের কৃমি বেরিয়ে যায়। তো তখন আমাদের বুঝতে হবে যে আমাদের প্রচুর পরিমাণে অ্যাসকারিয়াসিস ইনফেক্ট আমাদের বডিকে করে ফেলেছে অলরেডি। আর কি হয়, ইন্টেস্টিনাল অক্লুশন, মানে অন্ত্রে অবরোধ হয়, যার জন্য আমাদের কি হয়, অন্ত্রে অবরোধ হলে হচ্ছে আমাদের তো অ্যাসকারিয়াসিসের প্রভাবে আমাদের কি হয়, ইন্টেস্টিনাল অক্লুশন হয়। এই ইন্টেস্টিনাল অক্লুশনের জন্য আমাদের বাওয়েল মুভমেন্টটা ব্যাহত হয়। আর কি হয়, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, আর শিশুদের ক্ষেত্রে তাদের নিজেদের গ্রোথ হ্যাম্পার হয়, অ্যানিমিয়া দেখা দিতে পারে, এমনকি গলব্লাডার বা অ্যাপেন্ডিক্সে ইনফেকশনও কিন্তু হতে পারে অ্যাসকারিয়াসিসের জন্য। আচ্ছা, সেটা প্রিভেনশন কি আছে, যেহেতু কৃমি নাশ করার জন্য ওষুধ তো আমরা খাই নিজেরা 6 মাস পর পর, তো কি অ্যালবেন্ডাজল আছে, মেবেন্ডাজল, আর আছে কি আইভারমেকটিন। তো এই তিনটা হচ্ছে আমাদের মানে কৃমির ওষুধ বলতে পারো, যেটা খেয়ে আমাদের আজকে দিয়েছে। যদি আমরা নিজেরা বুঝতে পারি ঠিক আছে, তা না হলে আমাদের ডক্টরের কাছে যেতেই হবে। আর প্রিভেনশনে আমরা কি কি প্রিকশন মেনটেন করতে পারি, সেগুলো হচ্ছে ঠিকঠাক হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, নখ ছোট রাখা, আগে খোলা জায়গায় মলত্যাগ করা একদম বন্ধ করতে হবে। কারণ কি, না হলে কি হবে, ওই বমি বা মানে যে আগে দেখলাম বমি বা মল বা বমির মধ্য দিয়েও কিন্তু কৃমি বের হয়, সেখান থেকে কি ও আস্তে আস্তে স্প্রেড করবে, সেখানে শাকসবজি বা যে কোনো মাধ্যমে আমাদের বডিতে আবার সে চলে আসবে। এবার হচ্ছে অ্যামিবিয়াসিস, অ্যাসকারিয়াসিস, অ্যামিবিয়াসিস কি, অ্যামিবিয়াসিস হচ্ছে এটাও প্যারাসাইট কজিং, কিন্তু প্রোটোজোয়ান প্যারাসাইট। কি, এন্টামিবা বা হিস্টোলাইটিক প্রোটোজোয়ান প্যারাসাইট, এটার কারণে হচ্ছে অ্যামিবিয়াসিস হয়। অ্যামিবিয়াসিস মানে আমাদের নর্মাল আমাশয় থেকে আমরা বলি। কিভাবে ছড়ায়, আমাশয় কিভাবে ছড়ায়, দূষিত জল থেকে হতে পারে, আর ফিকাল ওরাল রুট দিয়ে তো অবশ্যই হবেই। আর কি হবে, দূষিত জল দিয়ে ধোয়া কাঁচা ফলমূল, শাকসবজি, আদা সেদ্ধ শাকসবজি, বেশি পরিমাণে স্যালাড যদি অনেকক্ষণ আগে কাটা হয়, সেটা তো আরো বেশি পরিমাণে ক্ষতিকর। আর কি সংক্রমিত ব্যক্তির দ্বারা প্রস্তুত করা খাবার যদি হাত না ধুয়ে তৈরি করে। আচ্ছা, অ্যামিবিয়াসিসের প্রভাব কি হয়, ডায়রিয়া হয়। আর কি হয়, প্রচুর রক্ত মিশ্রিত ডায়রিয়া হয়, মানে ডায়রিয়ার সাথে সাথে আমাদের আমাদের ব্লাড, মানে রক্ত মিশ্রিত ডায়রিয়া হয়, সে 10 থেকে 20 বার একদিনেই। তো বুঝতেই পারছো বডি কতটা ডিহাইড্রেট হয়ে যাবে, তার জন্য আমাদের কি বেশি পরিমাণে জল খেতে হবে। আর কি হয়, মিউকাস, মলের সাথে মিউকাস ব্লাড বেরিয়ে যায়। আর পেট ফাঁপা, কি তীব্র পেটে ব্যথা হয়, যেটা মোচড় দিয়ে পেটে ব্যথা হয়। হাই ফিভার তো থাকেই। আর কি হয়, আলসার পর্যন্ত কিন্তু হতে পারে অ্যামিবিয়াসিসের জন্য, আলসার পর্যন্ত হতে পারে। প্রিভেনশন কি, মেট্রোনিডাজল আর টিনিডাজল, এই দুটো হচ্ছে কৃমির ওষুধ, যেটা হচ্ছে কি কৃমি অ্যামিবিয়াসিসের জন্য খাওয়া হয় মেইনলি মেট্রোনিডাজল আর টিনিডাজল। আর তাছাড়া কি, ওই যেহেতু প্রোটোজোয়ান প্যারাসাইট কজিং ডিজিজ, তো কি সাবান দিয়ে হাত ধোয়া, মানে হাইজিন মেনটেন করা, এই দিকটা আমাদের নজর রাখতে হবে। এবার আছি নিউমোনিয়া কি, নিউমোনিয়াটা কি বলবো, আমাদের একটা লাং ডিজিজটা কিরকম, নিউমোনিয়াটা অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া কজিং ডিজিজ। সেটা হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে স্টেপটোকক্কাস নিউমোনি, এটার দ্বারা মেইনলি আমাদের নিউমোনিয়াটা হয়। সেটা কোথায় অ্যাফেক্টেড অর্গান হচ্ছে আমাদের লাং। কি করে, অ্যালভিওলাইটা, আমাদের যে অ্যালভিওলাই যে আছে লাংসের মধ্যে, যে আমাদের অ্যালভিওলাই আছে, সেই অ্যালভিওলাই গুলো ইনফ্লামেটেড হয়ে যায়, অ্যালভিওলাই গুলো ফুলে যায়, সোয়েলিং হতে থাকে, যার জন্য কি নিউমোনিয়া হয়। আর নিউমোনিয়া ভাইরাস কজিংও হইতে পারে,
যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের থেকেও কিন্তু আমাদের নিউমোনিয়া হতে পারে। ইনফ্লুয়েঞ্জার থেকে নর্মাল সর্দি কাশি হতে পারে, নিউমোনিয়া হতে পারে, কমন কোল্ড বা নর্মাল আমাদের যে সাধারণ মানে নিত্যদিনের বলতে পারো যে সর্দি কাশি গুলো হয়, সেটাও কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকেই হয়। তাও কিন্তু একটা ভাইরাস রোগ। তো সেটা কিভাবে ছড়ায়? ড্রপলেট সংক্রমণ কি? ধরো হাঁচি বা কাশি এগুলোর মাধ্যমে ছড়ায়। আমাদের হাঁচি দেওয়ার সময় যে ছোট ছোট ড্রপ আমাদের মুখ থেকে নাক থেকে যে বেরোয়, সেখান থেকেও কিন্তু যেহেতু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তো কি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা কি করি? রুমাল বা হাত চাপা দিয়ে আমরা কিন্তু হাঁচি বা কাশি করি। আর কি হয়, ডিরেক্ট কন্ট্যাক্টে হতে পারে, ইনডিরেক্ট কন্টামিনেশনেও হতে পারে। আর হচ্ছে কি দুর্বল, যদি কারো কি বলো, যদি কারো উইক ইমিউন সিস্টেম হয়, ধরো রিসেন্ট সে কোনো একটা বড় রোগ থেকে সুস্থ হয়ে উঠছে বা রিকভার করছে, ওই সময় কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা বলো বা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এগুলো বলে, এগুলো কিন্তু বেশি বেশি পরিমাণে অ্যাটাক করে। নিউমোনিয়ার প্রভাবে কি হয়? নিউমোনিয়ার প্রভাবে বা প্রথমে বললাম কি হয়, অ্যালভিওলাই, ফুসফুসে অ্যালভিওলাই হচ্ছে ইনফ্লামেশন হয়, প্রদাহের সৃষ্টি হয়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ুতলি যেগুলো পুজে পথে ভরে যায়, তার জন্য কি ওরা বেশি ভরে ফুলে যায়। তার জন্য আমাদের কি অক্সিজেন গ্রহণে অক্সিজেন আমরা নিতে পারি না, আমাদের কি শ্বাসকষ্ট হয়, অক্সিজেনের ঘাটতি দেখা যায়, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ইভেন বুকে ব্যথা। আর কি হয়, অক্সিজেন যেহেতু আমাদের বডিতে কম যাচ্ছে, তো কি আমাদের ঠোঁট, আমাদের নখের গোড়া এগুলো কি হয়, নীলচে হয়ে যেতে থাকে। তো প্রতিরোধ আমরা কি করে করবো? নিউমোনিয়া হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা কার এগেনস্টে দেওয়া হয়? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এটা এগেনস্টে দেওয়া হয় নিউমোকক্কাল ভ্যাকসিন। আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের। তো আর হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন কিসের থেকে? কোভিড-19 রিলেটেড নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য দেওয়া হয়। আর এইচআইভি ভ্যাকসিন, এটা কি হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এর জন্য এইচআইভি ভ্যাকসিনটা দেওয়া হয়। আমার প্রিকশন বলতে গেলে আমাদের রোজ দিনের হাইজিন মেনটেন, আর হচ্ছে কাশি হাঁচির সময় আমাদের মুখ ঢাকা বা রুমাল চাপা দিয়ে হাঁচতে বা কাশতে হবে। এরপর আসি আমি দাঁত বা রিং ওয়ার্ম, চুলকানি। এটা এটা হচ্ছে কি বলবো, এটা এক ধরনের ফাঙ্গাল ডিজিজ। এটার কারণ কি? এটা হচ্ছে ডার্মাটোফাইট নামক একটা ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয় হচ্ছে রিংওয়ার্ম বা দাঁত। যার জন্য আমাদের রিংওয়ার্ম মানে কি, এই আমাদের স্কিনে এরকম রিং রিং মতো হচ্ছে র্যাশেস দেখা যায়, যেটা আমাদের ইচিং হয়, বিশেষ করে গরমে আরো বেশি পরিমাণে হয়। কিভাবে ছড়ায়? এটা কিছু টাইম তো ছোঁয়াচে বলতে পারো, সংক্রমিত মানুষের সংস্পর্শে আসলে। আর কি হয়, অনেক সময় কুকুর, বিড়াল এগুলো থেকেও হতে পারে, তাদের লোম থেকে হতে পারে, তোয়ালে, কাপড়, চিরুনি, বিছানা ইত্যাদি একজনের থেকে আরেকজন ব্যবহার করলে হতে পারে। আর ড্রাই ওয়েদারও কিন্তু আমাদের হচ্ছে এই দাগ বা রিং ওয়ার্ম আমাদের করতে পারে। আচ্ছা, এর প্রভাবে কি হয়? ত্বকে লালচে চুলকানি যুক্ত বৃত্তাকার দাগ দেখা যায়, গোল গোল রিং মতো দাগ দেখা যায়। আর কি হয়, তার চারপাশে উঁচু লাল রিং, মানে এই যদি একটা রিং ওয়ার্ম এই জায়গাটা যদি সংক্রমণ যদি করে, তাহলে এই যে এই বর্ডারটা অনেক বেশি, রেডনেসটা অনেক বেশি থাকবে, কাইন্ড অফ ভেতরে লাল ভাবটা কম থাকবে, আর বাইরের বর্ডারটায় লাল ভাবটা অনেক বেশি থাকবে। তো কি সেখান থেকে সেটা এই যে উঁচু লাল রিং এর মতো চাটা মাঝে তুলনামূলক ফ্যাকাশে। আর কি হয়, মাথার ত্বকে হলে চুল পড়ে যেতে থাকে। যদি আমাদের মাথায় এই রিংওয়ার্মটার সংক্রমণ হয়, তাহলে কি চুল পড়ে থাকে। নখে হলে নখ ভঙ্গুর ও পুরু বিবর্ণ হয়ে যায়, মানে একে একে নখ ভাঙতে থাকে। আর ব্যাকটেরিয়া সংক্রমণের যোগ হতে পারে, ফলে ফোড়া বা ঘা হতে পারে। তো এই জায়গাটায় যদি আবার ব্যাকটেরিয়ার কোনো ইনফেকশন হয়, তাহলে কি সেখানে ফোড়া বা ঘা, সেখান থেকে আরো অন্য বড় কোনো রোগ হতে পারে। তো রিংওয়ার্মের প্রভাবে আমাদের হচ্ছে ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে অনেক সময় ফোড়া বা ঘা হতে পারে। এবার আসবো আমরা প্রিভেনশন কি, প্রতিরোধ কিভাবে করবো? অ্যান্টিফাঙ্গাল ক্রিম, বিভিন্ন রকম অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর কি ব্যক্তিগত পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করতে হবে নিজেকে। আর কি ভেজা কাপড় বেশি সময় ধরে পরে থাকা যাবে না। অন্য কারোর তোয়ালা বলো, গামছা বলো, কাপড় বলো, বিছানা কোনো কিছুই আমাদের ব্যবহার করা
উচিত নয়। আর কি ঘরে পোষা প্রাণীর ত্বকের সাথে তো আমরা অনেকে কি আছে কেউ কুকুর ভালোবাসি, বিড়াল ভালোবাসি, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমার কোনোভাবে আমার তাদের মধ্যে কোনোভাবে সংক্রমণটা না হয়। তাতে যদি হয় আমরা তো তাদেরকে নিয়ে থাকি, তাদের সাথে থাকি, তো কি তাদের থেকে আমাদের মধ্যে ছড়িয়ে যায়, তো সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আসবো আমাদের আজকের শেষ ডিজিজ, রাইনাইটিস। রাইনাইটিসটা কি? রাইনাইটিস হলো এক ধরনের অ্যালার্জিক রেসপন্স। কিরকম? রাইনাইটিস হচ্ছে নাকের ভেতরে ঝিল্লি, আমাদের যে মিউকাসা, যেটা আমাদের ন্যাসাল মিউকাসা, সেটার মধ্যে প্রদাহ বা ইরিটেশন হয়, কেন হয়, সেটা হচ্ছে কি রাইনাইটিস। এটার কারণ কি? অ্যালার্জিকের জন্য হতে পারে, আবার নন অ্যালার্জিকের জন্য কিন্তু হতে পারে। অ্যালার্জিক বলতে পরাগ রেণু বা ডাস্ট অ্যালার্জি যা থাকবে, কোনো পোষা প্রাণীর লোম, খুশকি, এগুলো থেকে হতে পারে। আর নন অ্যালার্জিক বলতে কি হয়? সিগারেটের ধোঁয়া, তাছাড়াও ড্রাই ওয়েদার, তো বা মশলার যে ঝাঁজ বা রান্না করছে তার যে ঝাঁজ, সেখান থেকেও কিন্তু আমাদের রাইনাইটিস হতে পারে। মানে সেটা যদি আমাদের কন্টিনিউ যদি হতে থাকে। আচ্ছা। আর কি হয়, রাইনাইটিসের প্রবলেম কি হয়, নাক দিয়ে কন্টিনিউ জল পড়তে থাকে, নাক আমাদের চুলকানি হয়, বারবার হাঁচি হতে থাকে। আর কি হয়, মানে মানে এটা যদি দীর্ঘদিন আমাদের হতে থাকে তাহলে কি হয়, আমাদের গন্ধ শোকার যে আমাদের ক্ষমতা, সেটা আমাদের আস্তে আস্তে লোপ পেতে থাকে। আমরা তারপর সেন্ট একটু সেন্ট রেসপন্সটা আমাদের কম হয়। আর কি হয়, স্লিপ ডিস্টারবেন্স হয়, আমাদের যে স্লিপিং সাইকেল সেটা ডিস্টার্ব হতে থাকে। What do you want? I don't know. আর কি আছে, রাইনাইটিসের প্রতিরোধ কিভাবে আমরা করব? অ্যালার্জেনকে এড়াবো, যে ওই যে যেই সব কারণে আমাদের অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, অ্যালার্জিক রিয়াকশন কোন অ্যান্টিবডি IgE, তো সেটা যাতে আমাদের হাইপার সেন্সিটিভ না হয়ে যায়, তার জন্য কি আমাদের সেই অ্যালার্জেন গুলোকে এড়াতে হবে। তার জন্য কি ধুলো, মাইট, এগুলো থেকে আমাদের অ্যালার্জেন রিয়াকশন হতে পারে, পোলেন থেকে হতে পারে, পোষা প্রাণীর লোম, খুশকি, সেগুলো থেকে হতে পারে। আর কি বিভিন্ন ধরনের ফিঙ্গাস থেকেও কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, আমাদের ইমিউন সিস্টেম হাইপার সেন্সিটিভ হয়ে যেতে পারে। আর কি পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে হাইজিন আমাদের মেনটেন করতেই হবে। তো আজকে এই পর্যন্তই আমরা পড়লাম। এরপর আমরা পড়বো অটোইমিউন ডিসঅর্ডার, পড়বো ক্যান্সার। তো ঠিক আছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। Oh, catch. Shoot. You know, I would be by this time.